তো আলোচনা শুরু করবার আগে আমরা যেটা পড়ছি বা পড়তে যাচ্ছি তার সম্পর্কে একটু ভালো করে ধারণাটা মাথায় ঢুকিয়ে নিই। সেই ধারণাটা হলো কি, আমরা উত্তল এবং অবতল দর্পণ নিয়ে আলোচনা করব এবং আমাদের নিচের দিকের ক্লাসগুলোতে সমতল দর্পণ সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে, এবং সেপারেট সমতল দর্পণ সম্পর্কে প্রবলেমের উপর ভিত্তি করে বা প্রমাণগুলোর উপর ভিত্তি করে ভিডিও আমি আলাদা করে পরের দিকে নিয়ে আসব। তো এখন যেহেতু স্ফেরিক্যাল দর্পণটা মানে উত্তল বা অবতল দর্পণের প্রতিফলনটা একটু নতুন রকম এবং তার প্রমাণগুলো মাথায় রাখাটা একটু চাপের, তো সেই কারণের জন্য এটাকে একটু এগিয়ে দেওয়ার জন্য এই আলোচনাটা এখানেই শুরু করছি। তো উত্তল তল বলতে এই যে যেটা বলছিলাম, এই ছবিটাতে কিন্তু অনেক সুন্দর বুঝতে পারা যাচ্ছে এটা একটা চামচ। এই চামচের ভেতরে বাটির মতো যে অংশটা সেইটা ঢালু হয়ে ভেতরের দিকে ঢুকে গেছে, সেই কারণে এই তলটার নাম দেওয়া হয়েছে অবতল, মানে নিচের দিকে নেমে গেছে, অবনমন ঘটেছে যে তলের, সেই তলটাকে বলা হচ্ছে অবতল। আর বাইরের দিকে এই অবতলের উল্টো পৃষ্ঠ, যেটা উল্টো দিকের পিঠ যেটা, সেটা কিন্তু উপরের দিকে ঠেলে বেরিয়ে এসছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি উত্তল পৃষ্ঠ। তাহলে মোটের উপর এই অংশটা হলো উত্তল পৃষ্ঠ। যদি এই তলে কোনো প্রতিফলন হয়, আমরা আগের ছবিতে দেখলাম, সেটা হলো উত্তল দর্পণে প্রতিফলন, আর এই ভেতরের তলেতে যদি কোনো প্রতিফলন হয় তাহলে সেটা হলো অবতল তলেতে প্রতিফলন। তো এখন উত্তল বা অবতল যাই হোক না কেন, এই যে ছবিটা আমি এখন নিয়ে আসলাম, এই ছবিটা নিয়ে আসার একটা কারণ রয়েছে কি, এইটার ওপরেই ইন এ নাটসেল আমরা কিন্তু প্রায় অনেকখানা স্ট্রাকচার পেয়ে যাব। যদিও পরে পরে এই ছবিটাকে আরও বেশি করে ব্যবহার করব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই উত্তলই হোক বা অবতলই হোক, এটা একটা মনে করা যাক যে ফাঁপা কাঁচের গোলক। এই ফাঁপা কাঁচের গোলকের বাইরের এই অংশটুকুতে যদি পারদের প্রলেপ দিয়ে দেওয়া হয় এবং তারপর সেটাকে কেটে ফেলা হয়, তাহলে কিন্তু এইরকম একটা বাটি, আমরা ছোট্ট একটা বাটি আমরা পাবো এইখানে। এবং এই বাটির যে বাইরের দিকের তলটা অর্থাৎ উত্তল অংশে পারদের প্রলেপ দেওয়া আছে, তাহলে অবতল অংশটা কিন্তু প্রতিফলক হিসেবে কাজ করবে। এটা অবভিয়াসলি অবতল অংশটা অর্থাৎ ভেতরের অংশটা কিন্তু প্রতিফলক তল হিসাবে কাজ করবে, সুতরাং এটা একটা অবতল দর্পণ হিসাবে আচরণ করবে। তাহলে অবতল দর্পণটা দেখতে পাচ্ছি একটা ফাঁপা স্বচ্ছ আলোক মাধ্যমের অংশবিশেষ, মানে গলীয় একটা কাঁচের ফাঁপা কাঁচের গলীয় দর্পণ। এটা গলীয় দর্পণ ঠিক না, ফাঁপা কাচের একটা গোলকের একটা ছিন্ন অংশ, যার উত্তল অংশে পারদের প্রলেপ দেওয়া আছে, এটা বলা যেতে পারে। আর ডান দিকে যে ছবিটা, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরের অংশে অর্থাৎ অবতল অংশে পারদের প্রলেপ দেওয়া আছে। মানে প্রথমে আগে এটাকে ছেদ করে নেওয়া হয়েছে গোলক থেকে, এই গোলক থেকে আগে কেটে নেওয়া হয়েছে, কেটে নেওয়ার পর তারপর ভিতরে প্রলেপ দেওয়া হয়েছে, অবতল অংশে প্রলেপ দিয়ে দেওয়ার পর উত্তল অংশটা প্রতিফলক হিসেবে কাজ করবে অর্থাৎ মিরর হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে একটা উত্তল দর্পণ হিসেবে ব্যবহার হবে। তাহলে উত্তল বা অবতল যাই হোক না কেন, সেটা ডিপেন্ড করছে কি রকম হবে, না পারদের প্রলেপটা কোন তলেতে দেওয়া আছে তার উপরে নির্ভর করছে। এবং এটা কিন্তু একটা গোলকের অংশ, দুটোই কিন্তু একটা গোলকের অংশ। একই গোলকের অংশ হতে হবে এমন কিছু মানে নেই, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের গোলকের অংশও হতে পারে। কিন্তু একটা অবতল দর্পণকে যদি একটা মানে তার ব্যাসার্ধটাকে কেন্দ্র করে যদি একটা গোলক কল্পনা করা যায়, তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা গোলক একটা খুঁজে পাবো, এবং সেই গোলকটার থেকেই কিন্তু কেটে নেওয়া হয়েছে ওই দর্পণের অংশটাকে। এইটুকু মোটামুটি বোঝানো যেতে পারে। তো এইখানে দেখা যাচ্ছে গোলকের কেন্দ্রগুলোকে সি এবং পি বিন্দুটাকে মেরুবিন্দু বলা হয়েছে। এখন এই পি বিন্দুটা কি, এই যে দর্পণের দু প্রান্তটা যতদূর পর্যন্ত অবস্থিত, এই দুটো প্রান্তের থেকে মাঝামাঝি দূরত্বে থাকা যে বিন্দুটা, সেই বিন্দুটাকে বলা হচ্ছে পি বিন্দু। এখানে যদি আমরা একটু স্ট্রাকচার একটা ড্র করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে যে এইখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, লম্ব না, আমরা একটা রেখা টানছি, এই রেখাটা মোটামুটি সোজাসুজিভাবে বেরিয়ে গেছে এই পর্যন্ত। কোথায় গেছে আমরা এখনো পর্যন্ত জানি না। এইবার এই যে দুটো ছেদবিন্দু, এই ছেদবিন্দুর থেকে এখান থেকে এই পর্যন্ত, এই ছেদবিন্দুটা পর্যন্ত একটা রেখা টেনে নেওয়া হলো।
এবার এই যে রেখাটা দুটো, এই রেখাটা যেটা ব্লু কালারের দেখাচ্ছে, এই রেখাটার সঙ্গে এই ব্লু কালারের রেখাটা, এটা কিন্তু পরস্পর পারপেন্ডিকুলার ভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ উল্লম্বভাবে দাঁড়িয়ে আছে, মানে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে। তাহলে এই যে পিসি রেখাটা পি বিন্দুতে দর্পণটাকে ছেদ করছে এবং পি বিন্দুটাকে বলা হচ্ছে মেরুবিন্দু, মানে এটাই হচ্ছে অবতল দর্পণ। তো বাঁদিকেরটা অবতল দর্পণের ক্ষেত্রে বলা যেতে পারে সর্বনিম্ন বিন্দু। দর্পণের সর্বনিম্ন বিন্দু কোনটা? পি। তাহলে এই পি বিন্দুটাই হচ্ছে মেরুবিন্দু, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে এটাই হবে কিন্তু সর্বোচ্চ বিন্দু। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ যাই কিছুই হোক না কেন, এটা হচ্ছে একটা গোলীয় তলের অংশবিশেষ মাত্র। এবার এদের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেইগুলোকে আমরা একটু স্টাডি করবার চেষ্টা করব। তো সেটা সম্পর্কে আলোচনা শুরু করি।